দুর্ঘটনার কবলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান পড়ে গেল চট্টগ্রামের কর্ণফুলী নদীতে, 2 পাইলট উদ্ধার। ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে মার্কিন দূতাবাস অভিমুখে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি, পুলিশ বাধায় আটকে গেল রাজধানীর শাহজাদপুর এলাকায়। সহিংসতা, কম ভোটার উপস্থিতির কারণে আলোচনায় প্রথম দফার উপজেলা নির্বাচন। বেশিরভাগ জয় আওয়ামী লীগের, নজর কেড়েছেন বিএনপির বহিষ্কৃত নেতারাও। এবার ইউক্রেনের খার্কিভ এবং আভদিভকা শহর নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানালো রাশিয়া। মস্কোর হামলা শক্তভাবে প্রতিহতের দাবি কিয়েভের। যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সবাইকে। সঙ্গে আমি জান্নাতুল কলি আছি। সংবাদের শিরোনাম দেখছিলেন দর্শক, জানিয়ে দেব বিস্তারিত। চট্টগ্রামের বাংলাদেশের বিমান বাহিনীর একটি YK-130 প্রশিক্ষণ যুদ্ধ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনায় পতিত হয়েছে। বিমানের 2 জন পাইলটকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ISPR। সকাল 10:22 এই দুর্ঘটনার ঘটনা ঘটে। আর প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি কর্ণফুলীর 11 নম্বর ঘাট এলাকায় নদীতে পড়ে যায়। 2 পাইলট প্যারাশুট দিয়ে বিমান থেকে নেমে পড়েন। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে নৌবাহিনী, ফায়ার সার্ভিস। এ ঘটনায় চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। দর্শক, এই ঘটনার আরো বিস্তারিত তথ্য আমরা জানবো আমাদের সহকর্মী শহীদুল সুমনের কাছ থেকে। সুমন, একটু জানাবেন, আপনি তো ঘটনাস্থলে আছেন, দুর্ঘটনার শিকার বিমানটি উদ্ধার করা গেছে কিনা একটু জানাবেন আমাদের। একই সাথে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কোনো তথ্য যদি পেয়ে থাকেন সে খবরও জানাবেন। কোনো ধরনের তথ্যই আমাদেরকে জানানো হয়। আমরা যেখানে যে জায়গাটিতে রয়েছি সেটি একেবারেই যেখানে উদ্ধার অভিযান চলছে তার পাশেই ফায়ার সার্ভিসের সদস্যরা, নৌবাহিনী, বিমান বাহিনী এবং উদ্ধার অভিযানটা চালাচ্ছেন এবং প্রায় ঘন্টা দেড়েক সময় ধরে কিন্তু এই উদ্ধার অভিযান চলছে। এখনো পর্যন্ত যেহেতু ভিতরে আমাদের প্রবেশ করতে দেয়নি, বিমান বাহিনীর পক্ষ থেকে আসলে কোনো তথ্য জানায়নি। আমরা বাইরে থেকে যে বিষয়টি দেখছি, এখনো পর্যন্ত বিভিন্ন ইউনিটের সদস্যরা কিন্তু তাদের ছোট ছোট যে স্পিড বোট রয়েছে সেগুলো দিয়ে কিন্তু তারা তল্লাশি চালাচ্ছেন। যদিও এখানকার তৎপরতা চোখেই দেখা যাচ্ছে, বলা চলে এখনো পর্যন্ত আসলে কোথায় সেটি করেছে সেটিও আসলে শনাক্ত করতে পেরেছেন কিনা সেটি আমরা এখান থেকে আসলে বুঝতে পারছি না। যদিও বা তাদের যে তৎপরতা সেটি এখনো পর্যন্ত চলছে। এই 1 কিলোমিটার বিস্তৃত এলাকা জুড়েই কিন্তু আসলে বিভিন্ন ইউনিট তারা তল্লাশি চালাচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসেছেন, সেই বিষয়টি এখনো পর্যন্ত গণমাধ্যম কর্মীদের আসলে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কিংবা সেটি স্থান এবং কত সময় লাগবে উদ্ধারে, সেই বিষয়গুলো এখনো পর্যন্ত কোন কর্তৃপক্ষই আমাদেরকে জানায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা যেটি জানাচ্ছিলেন, প্রায় 10:30 নাগাদ স্কোয়াড্রন লিডার আসিম এবং উইং কমান্ডার ফাইম, তারা দুজনেই আসলে মূলত 130 মডেলের যে প্রশিক্ষণ বিমানটি বাহিনী সেটি নিয়ে তারা আকাশে উড্ডয়ন করেছিলেন। পরবর্তীতে 2 থেকে 1 চক্কর তারা আকাশে পরপরই আসলে হঠাৎ করে পেছনের সাইডে বিমানের যে পিছনের অংশ রয়েছে সেখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে তারা চেষ্টা করেছিলেন বিমানটি নিয়ন্ত্রণে রাখার। বেশ কয়েকবার তারা চেষ্টা করেছেন অবতরণ করার জন্য নিরাপদ স্থানে, কিন্তু সেটিতে তারা ব্যর্থ হয়ে পরবর্তীতে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় যে বোট ক্লাব রয়েছে, অর্থাৎ এই কর্ণফুলী ঘাটের যে 11 নম্বর ঘাট রয়েছে সেখানে তারা আসলে মূলত দুজনই মাধ্যমে নিরাপদেই তারা নেমে করেছেন। পরবর্তীতে সেই বিমানটি গিয়ে কিন্তু এই যে 11 নম্বর ঘাটে ভোট ক্লাবের পাশেই কিন্তু সেটি কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়। পরবর্তীতে এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে, যে বন্দর কর্তৃপক্ষ রয়েছে, বিমান বাহিনী, নৌবাহিনী এবং কোস্টগার্ডের যারা এখানে দায়িত্ব পালন করেন তারা ছুটে এসেছেন এবং তারা এখনো পর্যন্ত ঘন্টা দেড়েক সময় ধরে কিন্তু তারা উদ্ধারে অভিযান চালাচ্ছে। যদিও
চট্টগ্রাম থেকে শহীদুল সুমন জানাচ্ছেন বিস্তারিত। ধন্যবাদ আপনাকে সুমন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যাচ্ছি পরের খবরে। ফিলিস্তিনের গণহত্যার বন্ধের দাবিতে মার্কিন দূতাবাস অভিমুখে ছাত্র জনতার বিক্ষোভ। ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে মার্কিন দূতাবাসে অভিমুখে ছাত্র জনতার বিক্ষোভ। এ বিষয়ে আরও কিছু তথ্য আমরা জেনে নেব। সুবাস্তু এলাকায় আছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ, যাচ্ছি তার কাছে। সবুজ, মার্কিন দূতাবাস অভিমুখে ছাত্র জনতার বিক্ষোভের বিস্তারিত একটু আমাদের জানাবেন। মূলত সুবাস্তু টাওয়ার থেকে 15 মিনিট আগে এই যে ছাত্র জনতার বিক্ষোভ, সেখানে মূলত জড়ো হয়েছিলেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এবং সেখান থেকে মূলত এই যে জমায়েতটি, সেই জমায়েতটি মিছিল সহকারে ইউএস এম্বাসির দিকে অভিমুখে এগোতে থাকে এবং এর মধ্যেই শাহজাদপুর এলাকায় মূলত কনফারেন্স টাওয়ারের সামনে প্রথমে পুলিশ বাধা দেয়। সেই বাধা উপেক্ষা করে মূলত সেটি আবার সামনের দিকে এগোতে থাকে। এই মুহূর্তে মূলত ইউএস এম্বাসির যে এক পাশের কোণাটা রয়েছে বাসতলা এলাকা, সেই এলাকায় মূলত পুলিশ বড় ধরনের একটি ব্যারিকেড দিয়েছে এবং বিপুল পরিমাণ পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। মূলত তারা যেটি বলছেন যে এই যে গণহত্যার প্রতিবাদে ইউএস এম্বাসি ঘেরাও, এই জায়গাটিতে আসলে কোনো ধরনের বিশৃঙ্খলা করার কোনো সুযোগ নেই। তারপরেও তারা বোঝানোর চেষ্টা করছেন, যারা এই কর্মসূচিটিতে যোগ দিয়েছেন, যারা ছাত্র, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং স্কুলের শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে তাদের যে কর্মসূচিটি, তারা এইখান থেকে মূলত আরও 15 থেকে 20 মিনিট আগে থেকে যেহেতু বিক্ষোভ করছেন, মিছিল করেছেন, তারা যদি তাদের যে কোনো প্রস্তাবনা থাকে, সেটি যদি থাকে, সেটি তারা পুলিশকে বলতে পারে বা কর্তৃপক্ষকে বলতে পারে। কিন্তু ইউএস এম্বাসি বা একটি এম্বাসি ঘেরাওয়ের মতো কর্মসূচি আসলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে, সেই কারণে তারা আর সামনের দিকে, অর্থাৎ বাসতলার সামনে পুলিশের যে ব্যারিকেড, এই ব্যারিকেডের পর থেকে আর সামনে এগোতে দিতে পারবেন না। এবং তারা যারা বিক্ষোভ করছেন তারাও বর্ষা করছেন, তারা সামনের দিকে এগোতে চান। ধন্যবাদ আপনাকে সবুজ। যাত্রা শুরু হলো পবিত্র হজ ফ্লাইটের। আজ সকাল 7:20 ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা হয় প্রথম ফ্লাইট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে তাতে যাত্রী ছিলেন 419 জন, আর সার্বিক ব্যবস্থাপনায় বেশ সন্তুষ্ট মুসল্লিরা। ভিসা নিয়ে জটিলতায় খুব শিগগিরই অবসান ঘটবে এমন আশ্বাস দিয়েছেন হাব সভাপতি। জানান সবাই নিবন্ধিত উপায়ে পালন করতে পারবেন হজ। আজ দুপুর 1টায় সৌদি আরবের ফাইন্যান্স এয়ারলাইন্সের একটি বিমান বাংলাদেশি হজ যাত্রীদের নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর মুসল্লিদের ভোগান্তি কমাতে বাংলাদেশে অংশে ইমিগ্রেশন হচ্ছে আশকোনা হজ ক্যাম্পে, সৌদি অংশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেই উদ্যোগ নিয়েছে রোড টু মক্কা ইনিশিয়েটিভ। এবার হজ পালনে নিবন্ধন করেছেন 83,311 জন, আর এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন 4,416 জন, বাকিরা যাচ্ছেন বেসরকারি ব্যবস্থাপনায়। যদিও এখনও প্রায় অর্ধেক মুসল্লি ভিসা হয়নি। সকালে বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। সেখানে দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন হজযাত্রীরা। একবার হলেও যেন আল্লাহর ঘর তওয়াফ করানোর তৌফিক দেয় আল্লাহ, সেই হিসাবে আল্লাহ তৌফিক দিয়েছে। বাবা মা দুনিয়া থেকে চলে গেছে, তারপরে হচ্ছে বাবা মা তো করতে পারেনি, আমরা যদি আমাদের সামর্থ্য দেয় আমরা করে আসবো, এই আশা করে আছি। ইনশাল্লাহ সকল কাজ এই পর্যন্ত ভালোভাবে হয়েছে। আল্লাহ পাক যেন আমাদের হজ যাত্রাকে সহজ ও নিরাপদ করে দেন, সমস্ত বালা মুসিবত থেকে হজ যাত্রীগণকে সুরক্ষিত রাখেন। বিমান যাতায়াতের সময় সম্মানিত হজযাত্রীগণ কোনোরূপ অসহায়ত্ব বোধ না করে কিংবা অস্বস্তিতে না ভেঙে পড়ে সেদিক কিন্তু দৃষ্টি রাখতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। আর এই বিষয়ে আমরা আরও কিছু বিস্তারিত তথ্য জানতে চাই। দর্শক, আমরা চলে যাব আমাদের সহকর্মী মাহফুজ মিশুর কাছে। মিশু, একটু আপনার কাছে জানতে চাই, আজ তো ভারতের পররাষ্ট্র সচিবের ব্যস্ত সূচি, সে সম্পর্কে যদি একটু বিস্তারিত তথ্য আমাদেরকে জানাতে পারতেন আপনি। সচিব বিনয় কোয়াত্রা তিনি গতকালকে সন্ধ্যায় ঢাকা এসেছেন এবং ঢাকায় আসার পরে তার প্রথম এবং প্রধান যে কাজটি মূলত ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ভারত সফরের যে আমন্ত্রণপত্র সেটি পৌঁছে দিয়েছেন। আপনি জানেন যে টানা চতুর্থ দফা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম দ্বিপাক্ষিক সফরে কোথায় যাচ্ছেন সেটি নিয়ে আমাদের প্রতিবেশী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রের আগ্রহ ছিল। যদিও থাইল্যান্ডে তিনি এরই মধ্যে একটি সফর করেছেন, সেটি যদিও বাইল্যাটারাল ছিল কিন্তু মাল্টিল্যাটারাল ছিল, কিন্তু তার পাশাপাশি দ্বিপাক্ষিক বৈঠক করেছে। এদিকে চীনের পক্ষ থেকে আগ্রহ রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে যান। সেই জায়গায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার আনুষ্ঠানিকভাবে যেটা বলে আসছে তারা আগে ভারতেই যেতে চান, কিন্তু ভারতের নির্বাচনের কারণে সেটি এখনই সম্ভব হচ্ছে না। ফলে ধারণা করা হচ্ছে আগামী জুলাইয়ের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো দিল্লি সফর করবেন। মূলত সেই আনুষ্ঠানিক আমন্ত্রণপত্রটি প্রধানমন্ত্রীর হাতে ভারতের পররাষ্ট্র সচিব পৌঁছে দেওয়ার পরে ডক্টর হাসান মাহমুদ বাংলাদেশের যিনি পররাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন এবং সেই বৈঠকটি প্রায় ঘণ্টা খানেক ধরে চলছে। এবং এই বৈঠকের পরে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তার আনুষ্ঠানিক সাক্ষাৎ হবে, বৈঠক হবে এবং সেখানে মূলত দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে কথা হবে। গতকালকে আমরা পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম সাম্প্রতিক সময় আবারও সীমান্তে বেসামরিক মানুষের যে হত্যাকাণ্ড সেটি বেড়ে যাওয়ায় বাংলাদেশের যে উদ্বেগ সেটি ভারতকে জানাবে কিনা। তিনি বলেছেন যে সেই বিষয়টা আবারও তোলা হবে এবং কিভাবে সেটি বন্ধ করা যায়, সেটির জন্য যৌথ টহল সহ আরও কি কি প্রক্রিয়া অনুসরণ করা যায় সেটি নিয়েও ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা হবে। খুবই সংক্ষিপ্ত এই সফর, পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক এবং মধ্যাহ্নভোজের পর বিকেল 4টার দিকেই তিনি দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা। ধন্যবাদ আপনাকে বিষয় আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। প্রথম ধাপের 139 উপজেলায় পরিষদের ভোটের বেশিরভাগ জায়গাতেই চেয়ারম্যান পদে জয় পেয়েছেন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত প্রার্থীরা। স্থানীয় সরকারের এই নির্বাচনে বিএনপির বেশ কয়েকজন বহিষ্কৃত নেতা বিজয়ী হয়েছেন। তারা হলেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিএনপির বহিষ্কৃত নেতা আনোয়ারুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা বিএনপির বহিষ্কৃত নেতা আশরাফ হোসেন, বান্দরবান সদরে জেলা বিএনপির বহিষ্কৃত সিনিয়র সহ সভাপতি আব্দুল কুদ্দুস, সিলেটের বিশ্বনাথে জেলা বিএনপির সাবেক সহসভাপতি সোহেল আহমেদ, গাজীপুরের সদরে বিএনপির বহিষ্কৃত নেতা ইজাদুর রহমান চৌধুরী এবং শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা বিএনপির বহিষ্কৃত নেতা আমিনুল ইসলাম বাদশা বিজয়ী হয়েছেন। এদিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন জেলা জাতীয় পার্টির সহসভাপতি মাকসুদ হোসেন ও কুড়িগ্রামের চিলমারিতে উপজেলার জাতীয় পার্টির আহ্বায়ক রুকনুজ্জামান শহীদ জয় পেয়েছেন। রাতে 3 জেলায় হয়েছে নির্বাচন পরবর্তী সহিংসতা। ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে 2 প্রার্থী সমর্থকদের মধ্যে হয়েছে ধাওয়া পাল্টা ধাওয়া। ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন 5 জন। বুধবার রাতে ফলাফল ঘোষণার সময় প্রার্থী হুমায়ুন রেজা ও আশরাফ হোসেনের সমর্থকদের মধ্যে হয় সংঘাত। স্থানীয়রা জানান সন্ধ্যার পর থেকেই মুখোমুখি অবস্থান নেয় 2 চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকরা। এক পর্যায়ে জড়ান সংঘর্ষে। আর এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার জামান আনসারি সহ অনেকে আহত। খবর পেয়ে পুলিশ, র্যাব, বিজিবি সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাচনে ফলাফল দিতে দেরি হওয়ায় প্রার্থীর সমর্থকরা বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটা করে পুলিশ। বুধবার রাত 12টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সামনে এই সংঘর্ষ হয়। 74টি কেন্দ্রের ফলাফলে জেলা বিএনপির সাবেক সহসভাপতি সোহেল আহমেদ চৌধুরী বিজয়ী হন, কিন্তু কেন্দ্রের ফলাফলে এজেন্টদের স্বাক্ষর না থাকায় পুনঃভোটে আবেদন জানান আওয়ামী লীগ সমর্থিত 2 প্রার্থী। জটিলতা দেখা দিলে রাত 12টা পর্যন্ত ফলাফল ঘোষণা করতে পারেনি রিটার্নিং কর্মকর্তা। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে সোহেল আহমেদের সমর্থকরা। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। প্রায় আধ ঘন্টা পর বিএনপির নেতা বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। শরীয়তপুরের নড়িয়ায় উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় চেয়ারম্যান সহ অন্তত 8 জন আহত হয়েছেন। বুধবার রাতে নশাসন এলাকায় ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দেলওয়ার হোসেনের বাড়িতে সামনে হয় এই ঘটনা এবং পুলিশ জানায় নির্বাচনী ফলাফল শেষে বিজয়ী চেয়ারম্যান AKM ইসমাইল হকের সমর্থকরা বিজয় মিছিল বের করে। এ সময় পরাজিত প্রার্থী মামুন হোসেন মোস্তফার সমর্থকরা বর্তমান চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে নশাসন ইউনিয়নের চেয়ারম্যান দেলওয়ার হোসেন সহ অন্তত 8 জন আহত হন। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ দুপুরে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2-এর বিচারক অরুণাভ চক্রবর্তীর আদালতে এই রায় ঘোষণা করবেন। 90 দশকের জনপ্রিয় নায়ক সোহেল চৌধুরীকে 1998 সালের 17 ডিসেম্বর রাজধানীর বনানীর ট্রাম্পস ক্লাবে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় তার ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। চাঞ্চল্যকর এই হত্যার মামলার আসামি আজিজ মোহাম্মদ ভাই ট্রাম্পস ক্লাবের মালিক আফকাফুল ইসলাম ওরফে বান্টি ইসলাম, সেলিম খান,
হারুনুর রশিদ ওরফে লেদার লিটন, আদনান সিদ্দিক পলাতক। অন্য আসামিদের মধ্যে অশিস রায় চৌধুরী ওরফে বোতুল চৌধুরী, তারিক সাইদ মামুন, ফারুক আব্বাসী জামিনে, আর কারাগারে আছেন সানজিদুল ইসলাম ইমন। ইউক্রেনের আরও শহরের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করল রাশিয়া। বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানায় দেশটি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গত 24 ঘণ্টায় লড়াইয়ে খার্কিভ এবং আভদিভকার 2টি শহর দখলে নিয়েছে তাদের সেনারা। এছাড়াও রুশ জ্বালানি খাতে হামলার জবাবে কিয়েভের জ্বালানি এবং সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে মস্কো। পাশাপাশি ইউক্রেনের মিসাইল এবং ড্রোন হামলা সফল প্রতিহতের দাবিও করেছে পুতিন প্রশাসন। এদিকে বাখমুদ, আভদিভকা সহ বিভিন্ন অঞ্চলে রাশিয়ার হামলা শক্তভাবে প্রতিহতের দাবি করেছে ইউক্রেন। এছাড়া রুশ সেনাদের প্রতিরক্ষা ব্যবস্থা, আর্টিলারি সিস্টেম সহ বিভিন্ন সামরিক স্থাপনায় পাল্টা হামলার দাবি করেছে গোষ্ঠীটি। দর্শক, এই ছিল যমুনা নিউজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।